আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 18/4/2014 সালের একটি পরীক্ষা সমাধান করব। পরীক্ষাটা তোমার ডেল্টা। প্রথমে বলা আছে কোন বানানটি শুদ্ধ। দেখো এখানে শুদ্ধ বানান বের করতে বলা হয়েছে। তা দেখো এখানে শুদ্ধ বানান হচ্ছে ব্যতীত। ব্যতীত বানান হচ্ছে তোমার ব জ ফলা তো দীর্ঘিকার তো, এটি হচ্ছে তোমার শুদ্ধ বানান। তার বলা আছে কোন শব্দটি সঠিক। এখানে সঠিক শব্দটি হচ্ছে অভ্যন্তরীণ, এই বানানটি হচ্ছে তোমার সঠিক। এখানে অভ্যন্তরীণ সঠিক হলে কি হবে, এখানে কিন্তু অবশ্যই মূর্ধন্য হবে। অভ্যন্তরীণ সঠিকের এই বানানটি কিন্তু অবশ্যই মূর্ধন্য হবে। সাক্ষী গোপাল এর অর্থ কি। সাক্ষী গোপাল এর শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। নিষ্ক্রিয় বানানটা হচ্ছে তোমার দন্তান্ন ঋষিকার মূর্ধন্য স ক, নিষ্ক্রিয় দর্শক, যার আমরা বাগদা বলতে পারি সাক্ষী গোপাল। মনীষা শব্দের বিপরীত শব্দ কোনটি। মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ। মূলত মনীষা শব্দের অর্থ যদি আমরা চিন্তা করি তাহলে মনীষা, কারণটা হচ্ছে মনীষা শব্দের অর্থ হচ্ছে তোমার প্রজ্ঞা অথবা বলতে পারি আমরা জ্ঞান। তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে তোমার কি নির্বোধ। অর্থাৎ আমরা বলতে পারি মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ। বলছে সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি হবে। দেখো এখানে সংশয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে তোমার প্রত্যয়। মূলত সংশয় শব্দের অর্থ হচ্ছে দ্বিধা। দ্বিধার বানানটা যদি আমি লিখি দ ধ সংযুক্ত দ্বিধা, এই বানানটি হচ্ছে তোমার সঠিক। তার বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। কোনটি সমার্থক শব্দ নয়। দেখো এখানে সমার্থক শব্দ নয়, সেটি হচ্ছে তোমার গুজব। বাকি যেগুলো আছে তোমার সন্দেশ, সংবাদ, বার্তা, এগুলো হচ্ছে তোমার খবর শব্দের সমার্থক শব্দ। তাহলে একমাত্র গুজব এটি সমার্থক শব্দ নয়। গুজব মানে হচ্ছে ভিত্তিহীন প্রচার বা মিথ্যা রটনাকে আমরা বলতে পারি সাধারণত গুজব। সত্য শব্দের অর্থ কি। সত্য শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব। এই সত্য শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব। এই নিত্য শব্দের অর্থ যদি বলি আমরা, নিত্য মানে হচ্ছে তোমার প্রতিদিন, যেটাকে বোঝায়। শুভ মানে হচ্ছে তোমার মঙ্গল কামনা করা। এবং সাধু, সাধু শব্দের অর্থ হচ্ছে মূলত, সাধু বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমার শিষ্ট বা হচ্ছে তোমার শিষ্টাচার সম্পন্ন ব্যক্তি। সাধু বলতে আমরা শিষ্টকে বুঝি। লাঠালাঠি কোন সমাস। দেখো লাঠালাঠি এটি হচ্ছে মূলত ব্যতিহার বহুব্রীহি সমাস। অর্থাৎ ক্রিয়া এবং কর্তা যখন একই জায়গা থেকে উৎপন্ন হয়, ঠিক আছে, একই কাজ করে, তখন তাকে বলা হয় যেমন লাঠালাঠি। তারপরে বলতে পারি আমরা মারামারি। তাহলে এগুলো হচ্ছে তোমার কি ব্যতিহার বহুব্রীহি সমাস। এখানে বলছে কালির দাগ। কালির দাগ বাক্যে কালির শব্দটি, এখানে কালির শব্দটি কোন সমাসে কোন বিভক্তি। দেখো এখানে কালির, কালির দাগ মানে এখানে কালি বলতে হচ্ছে তোমার কি যন্ত্র সহায়ক বা উপায় বোঝাইছে। আর যেখানে যন্ত্র সহায়ক বা উপায় বোঝায় সেটি হবে অবশ্যই তোমার করণ কারক। যেহেতু এখানে র আছে তাহলে এটি হবে তোমার করণ কারকে ষষ্ঠী বিভক্তি। কাঁদুনে শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। কাঁদুনে শব্দের বা কাঁদুনি, কাঁদুনি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে কাত যোগ উনি, এটি হচ্ছে তোমার কাঁদুনে শব্দের সন্ধি বিচ্ছেদ। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ। নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরস্পর, পর যোগ পর, পরস্পর, এটি হচ্ছে তোমার নিপাতনে সিদ্ধ সন্ধি। কোনটি কবি ভারতচন্দ্র রায় গণকারের উপাধি। ভারতচন্দ্র রায় গণকারের উপাধি হচ্ছে, অলরেডি বলে ফেলছি, ভারতচন্দ্র যার উপাধি হচ্ছে রায় গণকার। ভারতচন্দ্র উনি মূলত 1760 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায় গণকার মৃত্যুর মধ্য দিয়ে মঙ্গল কাব্যযুগের অবসান ঘটে। কবি কঙ্কন, কবি কণ্ঠহার, কবিরঞ্জন, এগুলা হচ্ছে তোমার মিথিলার কবি, মিথিলার কবি। এই উপাধিগুলা হচ্ছে তোমার কই লেখা মুকুন্দ রাম চক্রবর্তী, অর্থাৎ মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে তোমার মিথিলার কবি, কবি কঙ্কন, কবিরঞ্জন। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির ভূমিকা হল। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির ভূমিকা হল 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন ভিত্তিক। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক কে। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক হচ্ছেন ইমাম হোসেন। বিদ্রোহী বধূ বালিকা, বিদ্রোহী বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র। এখানে বিদ্রোহী বধূ জমিলা এটি হচ্ছে তোমার
সৈয়দ অলিউল্লাহর লাল সালু উপন্যাসের চরিত্র। এখানে চাঁদের অমাবস্যা যেটা লেখা আছে, চাঁদের অমাবস্যা, তার রচয়িতা হচ্ছে তোমাকে সৈয়দ অলিউল্লাহ। গাভীর বৃত্তান্ত, যার রচয়িতা হচ্ছেন আহমদ সুফা। গাভীর বৃত্তান্ত, এটি রচয়িতা হচ্ছেন মূলত আহমদ সুফা। অপুর সংসার, অপুর সংসার মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস। পরবর্তীতে সত্যজিৎ রায় এই উপন্যাসের উপর ভিত্তি করে চলচ্চিত্র রচনা করেন অপুর সংসার। কোনটি রবীন্দ্রনাথের রচনা? এখানে দেখো চতুরঙ্গ, এটি হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। চতুরঙ্গ নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচনা রয়েছে। এবং চতুষ্কোণ যেটা আছে, চতুষ্কোণ হচ্ছে তোমার কি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। এটা হবে তো মূলত চতুর্দশপদী কবিতা বলে, চতুর্দশপদী কবিতা বলে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। চতুষ্পাঠী, চতুষ্পাঠী ওরকম কোনো উপন্যাস নাই, তবে চতুষ্পদী নামে একটি শিক্ষাগার রয়েছে। শিক্ষাগার বলতে ওইখানে পড়াশোনার একটা ব্যবস্থা ছিল, মানে পাঠ্যপুস্তক পড়ার একটি ব্যবস্থা ছিল। জসিমউদ্দিনের নাটক কোনটি? দেখো এখানে উল্লেখিতের মধ্যে জসিমউদ্দিনের নাটক হচ্ছে তোমার বেদের মেয়ে হচ্ছে তোমার জসিমউদ্দিনের নাটক। বাকি যেগুলো আছে, যেমন এখানে যদি আমি রাখালির কথা বলি, রাখালি এবং মাটির কন্যা, মাটির কন্যা এগুলো হচ্ছে তোমার কি কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ রাখালি এবং মাটির কন্যা। বোবা কাহিনী, বোবা কাহিনী হচ্ছে এটি একটি উপন্যাস, এবং বোবা কাহিনী উপন্যাসটি 1964 সালে প্রকাশিত হয়। উপন্যাস যেটি প্রকাশিত হয় 1964 সালে। সৌভাগ্যের বিষয়, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? একাদশে বৃহস্পতি, যার অর্থ হচ্ছে তোমার কি সৌভাগ্যের বিষয়। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য এটি হচ্ছে 3 প্রকার। সে 3 প্রকার যদি আমরা বলতে পারি, তাহলে একটি হচ্ছে তোমার কি সরল, আর একটি হচ্ছে তোমার জটিল বা মিশ্র, আর 3 নাম্বারটা বলতে পারি যৌগিক বাক্য। তাহলে গঠন অনুসারে এটা হচ্ছে তোমার কত? গঠন অনুসারে 3 প্রকার। ডিফ্যাক্টো মিন্স, ডিফ্যাক্টো শব্দের অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে। ঠিক আছে, তাহলে ডিফ্যাক্টো যদি আমি শিরোনাম বের করতে চাই, এখানে ইন রিয়েলিটি, ইন রিয়েলিটি শব্দের অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে, অর্থাৎ এখানে আমরা ইন রিয়েলিটি বলতে পারি অথবা ইন ফ্যাক্ট, ইন ফ্যাক্ট বলতে পারি আমরা। লিঙ্গুয়া ফ্রান্সা মিন্স, লিঙ্গুয়া ফ্রান্সা মানে হচ্ছে তোমার কমন ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো এই মিক্সড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তাহলে এটি হবে সঠিক উত্তর। অ্যান্টোনিম অফ দ্য রিপালস, রিপালস শব্দের অর্থ হচ্ছে, আমরা রিপালস শব্দের অর্থ যদি লিখি তাড়িয়ে দেয়া অথবা হটিয়ে দেয়া, তাহলে এর অ্যান্টোনিম চাইছে, অর্থাৎ বিপরীত শব্দ। এর বিপরীত শব্দ হবে এখানে অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে তোমার আকর্ষণ। বাকি যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, যেমন ইমফাসাইজ, ইমফাসাইজ শব্দের অর্থ হচ্ছে তোমার জোর দেওয়া বা জোর করা। রিসাইট, রিসাইট শব্দের অর্থ যদি আমরা বলি, তাহলেও বলতে পারবো আমরা রিসাইট মানে বসবাস করা। রিসাইট শব্দের অর্থ হচ্ছে বসবাস করা, এটা একটু আনকমন। রিপালস, এই রিপালস শব্দটা আমরা আরও বিভিন্ন জায়গায় পাইছি, এবং এই রিপালস শব্দের অর্থ হচ্ছে মূলত আবেগ। সরি, এটা কিন্তু ইম্পালস, ইম্পালস শব্দের অর্থ হচ্ছে আবেগ। এখানে একটু মিস্টেক করে ফেলছি, ইম্পালস শব্দের অর্থ আবেগ। এখানে চাইছে রিপালসের অ্যান্টোনিম, তাহলে দেখা যাচ্ছে রিপালসের যে অ্যান্টোনিম সেটা হচ্ছে তোমার, রিপালসের অ্যান্টোনিম, এটা তো রিপালস, রিপালসের অ্যান্টোনিম হচ্ছে তোমার অ্যাট্রাক্ট। রিপালস মানে হচ্ছে তোমার কি তাড়িয়ে দেওয়া বা হটিয়ে দেওয়া, এর অ্যান্টোনিম হচ্ছে তোমার অ্যাট্রাক্ট, যার অর্থ হচ্ছে তোমার আকর্ষণ করা। এবং ইম্পালস শব্দের অর্থ হচ্ছে আবেগ। রিসাইট শব্দের অর্থ হচ্ছে বসবাস করা। ইমফাসাইজ শব্দের অর্থ হচ্ছে জোর দেওয়া। তো এখানে প্রথমে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে আই উইশ আই ওয়ার ইউ। সাধারণত আই উইশ থাকলে ইচ্ছা করা বোঝাইলে তারপরে সাবজেক্টের পর তোমার কি হয়, সাবজেক্ট উল্লেখ থাকে, তারপরে তোমার ওয়ার হয়। তাহলে আই উইশ আই ওয়ার ইউ মানে হচ্ছে আমি যদি তুমি হতাম। তারপর বলছে আই ড্যাশ টু মিট ইউ এভার সিন্স আই রেড ইউর ফার্স্ট নোভেল। দেখো এখানে যেহেতু তোমার সিন্স আছে, সিন্স থাকার কারণে প্রথমটা প্রথমটা আমার দেওয়া নাই, কিন্তু শেষের পরটা দেওয়া আছে তোমার কি আই রেড, তার মানে এটা দেওয়া আছে তোমার পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, এটা দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট। যেহেতু পরটা পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তার মানে তোমার কি পারফেক্ট টেন্স হবে। এখন
এটা পাস্ট পারফেক্ট হতে পারে এবং প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। যেহেতু এখানে পাস্ট পারফেক্ট দেওয়া নাই, তার মানে প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট এটা হ্যাভই সঠিক। অর্থাৎ আই হ্যাভ হোপ টু মিট ইউ এভার সিন্স আই রিড ইউর ফার্স্ট নোবেল। তো আমি আবার দেখতেছি, যেহেতু এখানে সিন্স আছে, সিন্সের পরটা হবে তোমার কি পাস্ট ইনডেফিনিট এবং তার পূর্বেরটা হবে তোমার কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রথমটা হবে পারফেক্ট টেন্স। তাহলে এটা যেহেতু পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট অপশন নাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, তাহলে প্রথমটা হবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আই হ্যাভ হোপ টু মিট ইউ এভার সিন্স আই রেড ইউর ফার্স্ট নোবেল। ফিড দ্য বেবি ড্যাশ মিল্ক, বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে। দেখো এখানে শূন্যস্থানে সঠিক শব্দ বসবে, সেটি হচ্ছে অন। ফিড দ্য বেবি অন মিল্ক। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স হি হ্যাঙ্কার্ড ড্যাশ ফেম। এটি হবে তোমার হ্যাঙ্কার আফটার। সাধারণত হ্যাঙ্কার আফটার যদি হয় KERD, হ্যাঙ্কার আফটার, যার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য লালায়িত হওয়া, কোনো কিছুর জন্য লালায়িত হওয়া, এটাকে বলা হয় হ্যাঙ্কার আফটার। তাই জন্য এটা হবে তোমার হি হ্যাঙ্কার আফটার ফেম। তারপর বলা আছে হুইচ ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? দেখো এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে রিসোলেট, এটি হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। রিসোলেট শব্দটি অ্যাডজেক্টিভ। বাকি যে ওয়ার্ডগুলো আছে যেমন রিসলভ, রিসলভ হচ্ছে তোমার কি ভার্ব। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, রিসোলেট শব্দের অর্থ হচ্ছে তোমার দৃঢ় প্রতিজ্ঞ। এটা যদি আমরা লিখি দৃঢ় প্রতিজ্ঞ, এটি হচ্ছে তোমার রিসোলেট শব্দের অর্থ। এবং রিসলভ শব্দটি হচ্ছে তোমার ভার্ব। রিসলভ শব্দের অর্থ যদি আমরা লিখি তাহলে লিখতে পারি আমরা দ্রবীভূত করা, দ্রবীভূত করা রিসলভ শব্দের অর্থ। আরও কিছু ওয়ার্ড দেওয়া আছে যেমন রিসোলিউশন। রিসোলিউশন শব্দের অর্থ হচ্ছে তোমার কি দৃঢ় প্রতিজ্ঞ বোঝায়, তবে রিসোলিউশন এটি হচ্ছে তোমার মূলত নাউন। এবং রিসোলিউটলি শব্দের অর্থ হচ্ছে তোমার দৃঢ় প্রতিজ্ঞ ভাবে, এটি বোঝাবে তোমার অ্যাডভার্ব। তাহলে দেখা যাচ্ছে যেহেতু এখানে অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার রিসোলেট, RESOLETE, রিসোলেট, যার অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। দ্য ডোর ওপেন্ড অটোমেটিকলি, দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স ইজ, এখানে ভার্বটা হচ্ছে তোমার কি ওপেন্ড। এখানে বলছে যে ভার্বটা কোন ধরনের ভার্ব হবে। ভার্বটা মূলত ইন্ট্রান্সিটিভ ভার্ব হবে। ইন্ট্রান্সিটিভ ভার্ব এর বাংলা হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া। ইন্ট্রান্সিটিভ ভার্ব শব্দের অর্থ হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া। এখানে যেহেতু বাক্যের কোনো অবজেক্ট নেই এবং এই ভার্বটি তোমার কি করছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, তাই জন্য এটি হচ্ছে তোমার কি হবে ইন্ট্রান্সিটিভ ভার্ব হবে। Men cannot live alone. The word alone in this is used here as, এখানে দেখো মেন ক্যান নট লিভ অ্যালোন, এখানে অ্যালোনটা হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ এটা হচ্ছে লিভটা হচ্ছে তোমার ভার্ব এবং ভার্বকে যে মডিফাই করে সেটাই তো হচ্ছে তোমার কি অ্যাডভার্ব, তাহলে এটা হবে অবশ্যই অ্যাডভার্ব। তারপর নম্বর 11 বলা আছে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স দ্য বয় প্লিজড আস। দেখো এখানে বলছে প্লিজড আস, এটাকে তোমার প্যাসিভ ফর্মে নিতে বলছে। তাহলে এটা যেহেতু তোমার অবজেক্ট আছে, এটা হবে তোমার কি সাবজেক্ট, সেক্ষেত্রে হবে তোমার কি উই। যেহেতু সাবজেক্টটা তোমার প্লুরাল ফর্ম সেই অনুসারে এবং এটা তোমার কি পাস্ট টেন্সে আছে, তার মানে উ এর সাথে তোমার কি প্লুরাল ফর্ম হবে ওয়ার, এবং যেটা প্লুরাল ফর্মের কারণে হয়েছে এবং পাস্ট ফর্মের কারণে তোমার ওয়ার হয়েছে। আর যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তো অবশ্যই আর হইতো। তাহলে উই ওয়ার, তারপর যে মেইন ভার্বটা আছে সেটা তোমার প্লিজ, সেটা তোমার কি ভার্বের প্লিজড, PLEASED, প্লিজড, PLEASED, প্লিজড। তাহলে এটা হচ্ছে তোমার কি V3 হইলো, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হইলো, তারপর হচ্ছে তোমার যে ভার্বটা সেই অক্সিলারি ভার্বটা হইলো, তারপরে V3 হইলো, প্লাস প্লিজে সাধারণত তোমার কি বসে উইথ বসে, প্লিজের পরে প্রিপোজিশন হিসেবে উইথকে গ্রহণ করে। তাহলে উই আর প্লিজড উইথ, তারপরে যে তোমার এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা সেটা তোমার কি অবজেক্ট হবে, তার মানে উই আর প্লিজড উইথ দ্য বয়। তাহলে এটা বলতে পারি আমরা উই আর প্লিজড উইথ দ্য বয়। এটা যে অপশন আছে সেটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ উই আর প্লিজড উইথ দ্য বয়, এইটাই হবে তোমার সঠিক উত্তর। তা বলা আছে সলভ দিস প্রবলেম। দেখো এটা হচ্ছে তোমার প্যাসিভ করতে বলা হয়েছে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এটাতে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স আছে। ইম্পারেটিভ
PERATIVE, এটা ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ওই সেন্টেন্সগুলো যেগুলো তোমার আদেশ উপদেশ অনুরোধ এগুলা মিন করে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ করতে যাবো তো প্রথমে আমাদের আনতে হবে একটা লেট আনতে হবে। লেট, তারপর হচ্ছে তোমার কি হবে, এই যে অবজেক্টটা এখানে আছে সেই অবজেক্টটা সাবজেক্ট হবে, অর্থাৎ লেট দিস প্রবলেম, লেট দিস প্রবলেম এটার পরে যেটা আসবে সেটা আমরা দিস প্রবলেম, তারপরে আবার একটা বি ভার্ব আসবে, তারপরে মেইন যে ভার্বটা আছে সেই ভার্বটা হচ্ছে তোমার কি পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ SOLVED সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার সলভড। লেট দিস প্রবলেম বি সলভড কার দ্বারা বলা নাই, তার মানে বাই ইউ, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট তোমার কি থাকবে, ইউ থাকে, অর্থাৎ ইউ সলভ দিস প্রবলেম, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি লেট দিস প্রবলেম বি সলভড বাই ইউ, এটি হবে তোমার সঠিক প্যাসিভ ফর্ম। তাহলে অপশন দেওয়া আছে, দেখো লেট দ্য, এইখানে কিন্তু অপশন একটু ভুল দেওয়া আছে, এখানে হবে তোমার লেট দ্য আছে না, এটা হবে তোমার দিস, লেট দিস প্রবলেম বি সলভড বাই ইউ, তাহলে হবে সঠিক অ্যান্সার, এখানে অবশ্যই দিস হবে। এখানে বলছে শুদ্ধ বানান কোনটি, শুদ্ধ বানান হচ্ছে তোমার এখানে দেখো, এখানে শুদ্ধ বানান হচ্ছে কনকুইরের, কনকুইরের স্পেলিং যদি লিখি আমরা CONQUERER, কনকুইরের শব্দের অর্থ হচ্ছে মূলত জয় করা, কনকুইরের মানে হচ্ছে তোমার জয় করা, বা আমরা বলতে পারি বশীভূত করা। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে অ্যাসেসমেন্ট, ASSESSEMENT, অ্যাসেসমেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার মূলত, অ্যাসেসমেন্ট শব্দের অর্থ বলতে পারি আমরা পরিমাপ, বলতে পারি আমরা মূল্যায়ন বলতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাসেসমেন্ট যার অর্থ হচ্ছে পরিমাপ অথবা মূল্যায়ন। আইডেন্টিফাই দ্য কারেক্ট মিনিং, টু কিপ ওয়ান্স হেড, টু কিপ ওয়ান্স হেড এর মানে হচ্ছে তোমার টু কিপ ক্লিন, তার মানে হচ্ছে তোমার বলতে পারি আমরা দুইটার অর্থ হচ্ছে শান্ত থাকা। দেখো এখানে বলছে ব্লু চিপস, আর ব্লু চিপস মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেয়ার কনসিডার টু বি সেফ ইনভেস্টমেন্ট। মূলত এই ব্লু চিপস ফ্রিজটি এটি 1923 থেকে 1924 সালের মধ্যে, ব্যক্তির নাম হচ্ছে অলিভার জিনগোল্ড, জিন গোল্ড, অলিভার জিন গোল্ড নামে এক ব্যক্তি 1923 বা 1924 সালের দিকে এই ব্লু চিপস ফ্রেজটি প্রথম ব্যবহার করেন। ব্লু চিপস শব্দের অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেয়ার কনসিডার টু বি সেফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ এটা বলতে বললে তো বোঝায় নিরাপদ বিনিয়োগের জন্য বিবেচিত শিল্প শেয়ার। রিপোর্ট দ্য ফলোয়িং ইন ইনডাইরেক্ট স্পিচ, হি সেড টু মি হাউ ডিড আই ডু ইট, এটা যদি আমরা করতে চাই তাহলে হি এরপরে তোমার সেড টু মি আছে, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা বলতে পারি হি ইনকোয়ার্ড অফ মি, ইনকোয়ার্ড জিজ্ঞাসা অর্থে, ইনকোয়ার্ড অফ সাধারণত তোমার কি হবে, অফ ব্যবহার করা হবে, তাহলে হি ইনকোয়ার্ড অফ মি হাউ আই হ্যাড ডান ইট, এনে যে তোমার এই ইউটা কিন্তু মূলত মি এর কি জন্য, তাই জন্য যে তোমার কি সাবজেক্ট ফর্ম হচ্ছে তোমার আই হয়েছে আই, এবং যেহেতু বলছে তোমার কি এটা তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্টের জন্য হ্যাড আসছে, এবং এই ডোটা যেটা আছে এই ডোটা এখানে তোমার কি হয়েছে, ডান হয়ে গেছে, তাহলে হি ইনকার্ড অফ মি হাউ আই হ্যাড, এটা তোমার আই আছে এখানে, হাউ আই হ্যাড ডান ইট। হি সেড টু মি ডু ইউ লাইক মিউজিক, দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য স্পিচ, আচ্ছা এখানে বলছে হি সেড টু মি ডু ইউ লাইক মিউজিক, এটাও কিন্তু তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, তার মানে এখানে কি বলতে পারি আমরা, নর্মালি জিজ্ঞেস করছে তাহলে বলতে পারি হি আস্কড মি, আস্টের পরে কিন্তু আর প্রিপোজিশন হওয়ার দরকার নাই, তার মানে হি এইটা সেড টু মি এর বলতে পারি আমরা তোমার আস্কড বলতে পারি, আস্কড মি ডু ইউ লাইক মিউজিক, এই ডু ইউ লাইক এর পরে বলতে পারি আমরা, যেহেতু এনে কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স মানে ওয়ার্ড নাই, তাহলে আমরা অবশ্যই কি করব, ইফ যুক্ত করব, ইফ বা ওয়েদার যুক্ত করতে পারি, ইফ, তারপরে তোমার সাবজেক্ট হবে এখানে ইউ, ইউ এর সাবজেক্ট হবে তোমার, যেহেতু ইউ এর তোমার কি মি এর জন্য আসছে, তাহলে আমরা সাবজেক্ট হবে তোমার আই, হি আস্কড মি ইফ আই, তারপরে যে ভার্ব ছিল লাইক, লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইফ আই লাইকড মিউজিক, তাহলে দাঁড়াচ্ছে হি আস্কড মি ইফ আই লাইকড মিউজিক, তার মানে এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। নেগলেক্ট, NEGLECT, নেগলেক্ট এর সিনোনিম কি হবে, নেগলেক্ট এর সিনোনিম হচ্ছে তোমার এখানে
কেয়ারলেসনেস, কারণ নেগলেক্ট শব্দের অর্থ হচ্ছে মূলত অবহেলা করা। নেগলেক্ট শব্দের অর্থ হচ্ছে তোমার অবহেলা করা। কেয়ারলেসনেস শব্দের অর্থ হচ্ছে তোমার অসাবধানতা। আর এটা হচ্ছে তোমার ওয়াচফুলনেস। ওয়াচফুলনেস শব্দের অর্থ হচ্ছে তোমার কি অসতর্ক, অসতর্ক। এবং এখানে কেয়ার, কেয়ার শব্দের অর্থ তোমার যত্ন নেওয়া, এটা তো সবাই জানে। অ্যাটেনশন শব্দের অর্থ তোমার মনোযোগ দেওয়া। তাহলে দেখা যাচ্ছে নেগলেক্ট শব্দের সিনোনিম হচ্ছে তোমার কি কেয়ারলেসনেস, যার অর্থ হচ্ছে তোমার কি অসাবধানতা, আর নেগলেক্ট শব্দের অর্থ হচ্ছে তোমার অবহেলা করা। এখানে বলছে নুট শব্দটির অ্যান্টোনিম কি হবে। নুট শব্দটির অ্যান্টোনিম হবে দেখো নেকেড। নুট এবং নুট শব্দের অর্থ হচ্ছে তোমার মূলত নগ্ন, এবং নেকেড শব্দের অর্থ হচ্ছে তোমার নগ্ন। নেকেড শব্দের অর্থ হচ্ছে তোমার কি নগ্ন। এখানে বাকি যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো যদি চিন্তা করি, কনসিল্ড, CONCEALED, কনসেল্ড, যার অর্থ হচ্ছে তোমার বলতে পারি আমরা গোপনীয়। ওপেন শব্দের অর্থ হচ্ছে তোমার খোলামেলা। আর এক্সপোজ শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত। এক্সপোজের স্পেলিং হচ্ছে EXPOSED, এক্সপোজড, যার অর্থ হচ্ছে প্রকাশিত। দেখো এখানে বলা আছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 102 এবং 186 ভাগ করলে প্রতিবার 6 অবশিষ্ট থাকবে। এখানে বলছে বৃহত্তম সংখ্যা। যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে কিন্তু অবশ্যই গসাগু বের করতে হয়। তাহলে যেহেতু 6 অবশিষ্ট থাকে, তার মানে আমরা 102 থেকে যদি 6 বাদ দেই এবং 186 থেকে আমরা কি করব 6 বাদ দিব, তাহলে এখানে 6 বাদ দিলে 6 থেকে 12 পর্যন্ত গুণে গেলে 6 এক তোমার 96, এবং এইখান থেকে 186 থেকে 6 বাদ দিলে হচ্ছে তোমার কত 180। অর্থাৎ 96 এবং 80 এর যে গসাগু হবে সেটি হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা। সেক্ষেত্রে আমরা যদি ভাগ করি 96 180 দিয়ে ভাগ করি, তার মানে দেখো 9 দুগুণে 18, 180 বেশি হয়ে যায়, কারণ আবার 6 আছে 6 দুগুণে 12, তখন অনেক বেশি হয়ে যায়। তার মানে একবার লিখতে পারি আমরা। সেক্ষেত্রে হবে কত 96, 6 থেকে 10 পর্যন্ত গুণে গেলে হচ্ছে তোমার কত 4, এটা হবে তোমার হচ্ছে 10, তাহলে মানে কত 84। সেক্ষেত্রে আমরা যদি আবার 96 কে ভাগ করি, তোমার একবার 84, 2, 12, তাহলে 84 কে যদি আমরা ভাগ করি তাহলে 7 12 84। সেক্ষেত্রে আমরা সর্বশেষ যে গসাগু সেটা পাইতেছি আমরা কত 12 পাইতেছি। তাহলে বলতে পারি আমরা নির্ণয় বৃহত্তম সংখ্যা হচ্ছে তোমার কত 12 হচ্ছে নির্ণয় বৃহত্তম সংখ্যা। তার বলা আছে কতগুলো ঘন্টা একসাথে বাজার 10, 15, 20 এবং 25 সেকেন্ড পর পর একত্রে পরপর বাজতে লাগলো, উহারা কতক্ষণ পর আবার একত্রে বাজবে। যেহেতু প্রথমবার বাজছে তোমার কত 10, 15, 20 এবং 25 সেকেন্ড পর একত্রে বাজছে, তার মানে এদের লসাগুই হবে নির্ণয় সেই সংখ্যা যার পরে তোমার কত একসাথে বাজবে। অর্থাৎ যদি আমরা 5 দিয়ে করি, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, এটাকে আমরা আবার 2 দিয়ে করতে পারি, একবার 3, এটা হবে 2, এটা হবে 5, তার মানে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 এবং যে তোমার 5 যদি করি 5 6 30, 300, তাহলে মানে লসাগু হচ্ছে তোমার 300। যেহেতু এখানে সেকেন্ড বলা ছিল সবগুলো, তার মানে 300 সেকেন্ড। কিন্তু এখানে উত্তরগুলো দেওয়া আছে আমার মিনিটে, তার মানে 300 সেকেন্ড যদি আমরা বলি 60 দিয়ে ভাগ করি, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট, সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে তোমার কত মিনিট হয়ে যাবে। শূন্য শূন্য কাটতে পারি, এটা কাটলে 5 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 5 মিনিট। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে 5 মিনিট পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। নাম্বার 3 বলা আছে দুটি সংখ্যার অনুপাত 5:7, গসাগু 6 হলে লসাগু কত। তার মানে আমরা ধরতে পারি একটি সংখ্যা হচ্ছে তোমার কত 5x, আর এটা হচ্ছে তোমার কত 7x। তাহলে এদের গসাগু হবে তোমার কত x, এবং দেওয়া আছে গসাগু 7, তার মানে এই গসাগু হচ্ছে তোমার কত x এর পরিবর্তে 6। 5x এবং 6x এদের যদি আমি আবার লসাগু করি তাহলে 5 7 35, এবং x তো কমন 35x হচ্ছে তোমার কত লসাগু, এবং x এর ভ্যালু পাইতেছি আমরা কত 6, যেহেতু পাইছি তার মানে 35 ইন্টু 6, সেক্ষেত্রে 5 6 30 শূন্য, হাতের 3, 3 6 18, 19 20 21, 210। তাহলে লসাগু হচ্ছে তোমার অবশ্যই 210, এটি হবে তোমার লসাগু। দেখেন বলছি নিচের ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা। এখানে কিন্তু সবচেয়ে বড় হবে তোমার অবশ্যই এইটা হচ্ছে সবচেয়ে বড়, কারণ ভগ্নাংশ 0.0 পরে মাত্র 2 ঘর আছে, তাহলে এটি হবে সবচেয়ে বড়। তারা বলছে কোন শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট 65 61, অর্থাৎ 6561 টাকা হয়। ছাত্র সংখ্যা কত। বলছে যতজন ছাত্র আছে, ধরে নিলাম আমার x জন ছাত্র আছে, তত করে চাঁদা দেয়, অর্থাৎ
এক্স ইন্টু এক্স, একজন ছাত্র চাঁদা দেয়, তাহলে তোমার টোটাল হবে তোমার কত, 65 61, অর্থাৎ এক্স স্কোয়ারের ভ্যালু অর্থাৎ তোমার কত 65 61, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি আমরা বের করতে চাই রুট ওভার হচ্ছে তোমার কত 65 61। এখন এটা যদি আমি করি দেখো, যদি আমরা রুট ওভার করি 65 দুই ঘর করে নিতে হয় নিয়ম, তাহলে আমরা 8 8 বলতে পারি 64, সেই ক্ষেত্রে হবে তোমার কত 161, 8 এর ডাবল হবে তোমার কত 16, একবার যাবে এখানে একবার, অর্থাৎ 161। সেই ক্ষেত্রে বলতে পারি আমরা x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 81, তার মানে ছাত্র সংখ্যা হবে তোমার 81 জন, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম ছাত্র সংখ্যা x জন, x এর ভ্যালু পেলাম 81, তাহলে ছাত্র সংখ্যা অবশ্যই হবে 81 জন। তারপর বলছে 11 জন লোকের গড় ওজন 70 কেজি, 90 কেজি ওজনের একটি লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত? তো প্রথমে বলছে দেখো 11 জন, তার 70 কেজি যদি ওজন হয়, তার মানে 7 11 77, তার 770 কেজি হচ্ছে তোমার কত টোটাল উপওজন। বলছে 90 কেজি লোক একজন চলে গেছে, তার মানে এখান থেকে যদি আমি 90 কেজি বাদ দিয়ে দেই, দুইটাই তো কেজি, তাহলে আমরা বলতে পারি 0 9 থেকে 17 পর্যন্ত কিনে গেলে 8 9 17, 1 তোমার 68 680 কেজি হচ্ছে তোমার কত। যেহেতু এখানে 11 জন ছিল, 11 জন থেকে একজন চলে গেছে, তাহলে তোমার কত 10 জনের হচ্ছে তোমার ওজন 680 কেজি। সেক্ষেত্রে আমরা যদি একজনের ওজন বের করতে চাই, তাহলে 10 দিয়ে ভাগ হবে, 0 0 কাটতে পারে, সেই ক্ষেত্রে তোমার কত একজনের ওজন বলতে এখানে তোমার গড় ওজন যেহেতু বের করছে, তাহলে অবশ্যই কত হবে 80 কেজি, অর্থাৎ গড় ওজন হবে তোমার 68 কেজি, গড় ওজন হচ্ছে 68 কেজি। দেখো এখানে বলছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে তোমার 8, সংখ্যাগুলোর অনুপাত দেওয়া আছে 3 অনুপাত 1, তবে সংখ্যাগুলোর গুণফল কত হবে? দেখো আমরা যদি ধরি একটি সংখ্যা x এবং একটি সংখ্যা y, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 8 এবং x ইজ টু y ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3:1। তাহলে এটার সাথে যদি আমরা কি করি দেখো, মাত্র যদি দ্বিগুণ করি, তাহলে 3 দুগুণ হচ্ছে তোমার 6, আবার তোমার 2, এবং এই দুটোর যোগফল অবশ্যই কি হবে তোমার 8 হবে। তাহলে দেখা যাচ্ছে একটি হচ্ছে তোমার x এর ভ্যালু 6, y এর ভ্যালু হচ্ছে তোমার 2, চাইছে এদের গুণফল কত, তাহলে এদের যদি গুণফল করি 6 দুগুণে 12, তাহলে গুণফল হচ্ছে অবশ্যই 12 হচ্ছে তোমার কি গুণফল। তারপর বলা আছে 30 লিটার মিশ্রণের অ্যাসিড এবং পানির অনুপাত 7:3, ওই মিশ্রণে কি পরিমাণ অ্যাসিড মিশ্রিত করলে পানির অনুপাত 3:7 হবে? দেখো টোটাল মিশ্রণ দেওয়া আছে তোমার কত 30 লিটার, ঠিক আছে, যেখানে বলছে তোমার অ্যাসিড এবং পানি, একটা ধরে নিলাম অ্যাসিড এবং আরেকটা হচ্ছে পানি, তো ওয়াটার ধরে নিলাম, দেওয়া ছিল তোমার কত 7:, একটা দেওয়া আছে তোমার 3, তাহলে 7 আর 3 হচ্ছে তোমার 10, 10 যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কত 3, অর্থাৎ এখানে হচ্ছে তোমার 3 যদি পাই, একটা হচ্ছে 21 লিটার আর একটা হচ্ছে তোমার কত 9 লিটার অ্যাসিড এবং পানির অনুপাত। তাহলে বলছে দেখো কি পরিমাণ 21 আমরা 9 লিখি, কি পরিমাণ পানি মেশালে, অর্থাৎ আমি যদি x লিটার পানি মেশাই তাহলে নতুন অনুপাত হবে তোমার 3:7। সেক্ষেত্রে আমরা বলতে পারি দেখো এটা যদি আমরা করি 3 নং হচ্ছে তোমার কত 27 প্লাস হচ্ছে তোমার কত 3x ইজ ইকুয়াল টু 7 1 7, 7 দুগুণে হচ্ছে তোমার 14 147। সেক্ষেত্রে 3x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 147 মাইনাস হচ্ছে তোমার কত 27, অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু দেখো এখানে তোমার 0 হচ্ছে তোমার কত 120, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে তোমার কত 40, অর্থাৎ অতিরিক্ত যদি আমি 40 লিটার পানি মিশ্রিত করি তাহলে নতুন অনুপাত অ্যাসিড এবং পানির অনুপাত হবে 3:7, তাহলে উত্তর দাঁড়াইতেছে তোমার কত 40 লিটার। বলছে কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়? আচ্ছা, কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়? সর্বপ্রথম জ্যামিতি আলোচনা এটি শুরু হয় মূলত মিশরে। একটি সমকোণী ত্রিভুজের মধ্যমাত্রায় পরস্পর সমান হলে ত্রিভুজটি কি হবে? আচ্ছা, একটি ত্রিভুজের মধ্যমাত্রায় বলতে আমরা যদি এইভাবে একটা ত্রিভুজ কল্পনা করি, এইটা হচ্ছে একটা ত্রিভুজ যেখানে হচ্ছে তোমার কত মধ্যমাত্রায় মানে হচ্ছে তোমার দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ বিপরীত বাহুর ওপর, এটাই হচ্ছে তোমার মধ্যমা, বিপরীত মধ্যবিন্দুর সংযোগ রেখাকে বলা হয় মধ্যমা। তাহলে যেখানে তোমার কি হবে মধ্যমা তিনটা সমান হবে, সেখানে অবশ্যই সেটি হবে তোমার কি সমবাহু ত্রিভুজ। দেখো এখানে বলা আছে কোন বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কি হবে? আমরা যদি এরকম একটা বৃত্ত কল্পনা করি, সেই বৃত্ততে বলছে বৃত্তের স্পর্শগামী ব্যাসার্ধ, এখানে আমরা একটা স্পর্শ টানলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই স্পর্শগামী যে বৃত্তের কেন্দ্র এর কর্ণ হচ্ছে তোমার কত 90 ডিগ্রি, অর্থাৎ
আমরা বলতে পারি স্পর্শ বিন্দুগামী বৃত্তের কেন্দ্র এবং হচ্ছে তোমার ব্যাসার্ধর কোণ হবে তোমার কত 1 সমকোণ বা 90 ডিগ্রি। তারপর দেখো একটা ভ্যালু দেওয়া আছে 1 + 2 + 3 +... n। আমরা জানি n তম স্বাভাবিক সংখ্যার যোগফল, যেহেতু সর্বশেষ সংখ্যা, এটাই হবে তোমার কত পদ সংখ্যা, এটাই কিন্তু n। অর্থাৎ n তম স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে তোমার n × n + 1 / 2। সেক্ষেত্রে আমরা n এর পরিবর্তে আমরা লিখতে পারি 99, আর এটা হচ্ছে তোমার কত 100, কারণ 99 + 1 100, এটা হচ্ছে তোমার 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে তোমার কত 50, তার মানে 49 50, এটি হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর হবে 49 50। তারপর বলা আছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা বৃত্ত যদি আমরা কল্পনা করি, একটা বৃত্ত, এটা যদি আমরা ব্যাসকে বাড়াই, ব্যাসকে 3 গুণ বৃদ্ধি করলে যা হবে ব্যাসার্ধকে 3 গুণ বৃদ্ধি করলে তাই হবে, অর্থাৎ ক্ষেত্রফল তোমার কি হবে 9 গুণ বৃদ্ধি হবে। দেখো এখানে বলা আছে নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়। তো প্রথমে দেওয়া আছে তোমার, উপরে দেওয়া আছে তোমার কত 23, এখানে বলা আছে তোমার কত 30, আর এটা দেওয়া আছে তোমার কত 13, আর এটা হচ্ছে তোমার কত 15, এবং দেওয়া আছে তোমার কত 5/4, আর এটা হচ্ছে তোমার 3/2। এখন এই দুটোর মধ্যে আমরা দুটো করে সেপারেশন করে নিলাম। অলরেডি আমার দেখো 3 4 হচ্ছে তোমার 12, আর 5 2 হচ্ছে 10। এই দুটো আমার দরকারই নাই, কারণ হচ্ছে দেখো ভ্যালুগুলো অনেক ছোট আসছে, যেহেতু এই ভ্যালুগুলো অবশ্যই বড় আসবে, তাহলে হচ্ছে তোমার কি করব, এই দুটোর মধ্যেই গুণ করব। তা প্রথম দেওয়া আছে 23 এবং 15। আমরা যদি 23 এবং 15 মধ্যে গুণ করি, 3 5 15, 5 হাতের 1, 5 2 10, 10 আর 1 হচ্ছে তোমার কত 11। সেই ক্ষেত্রে এখানে হবে তোমার কত 23, 5 3 আর 1 4, 2 1 3, অর্থাৎ এটা হচ্ছে তোমার কত 345। এবং আরেকটা ভ্যালু দেওয়া আছে এখানে দেখো 30 এবং 13 গুণ করতে বলা হয়েছে। 30 এবং 13 যদি গুণ করি তাহলে 3 0 0, 3 3 হচ্ছে 9, এবং এটা হচ্ছে তোমার কত 30। সেক্ষেত্রে হচ্ছে তোমার 3 0 0 3 3 9, হ্যাঁ 1 0 0 3 1 3, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কত 0, এটা হচ্ছে তোমার কত 9, আর এটা তোমার কত 390। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এখানে পাইতেছি কত 390, তার মানে 15 ভাগের 13 ভাগ, এটি হবে তোমার সবচেয়ে বড়, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে তোমার 15 ভাগের 13 ভাগ। তারপর বলা হয়েছে দেখো এখানে দেওয়া আছে পয়েন্ট, উপরে দেওয়া আছে তোমার কত 0.001 ইন্টু হচ্ছে তোমার 0.1, আর এটা দেওয়া আছে তোমার কত 0.1, অর্থাৎ এখানে এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর আগে দশমিক, তার মানে এক ঘর 2 ঘর হইলো, এখানে আমরা 2 ঘর বাদ দিয়ে নিলাম, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে তোমার কত 0.1। এটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে উত্তর হচ্ছে তোমার, যদি আমরা উত্তরের কথা চিন্তা করি, তাহলে উত্তর হবে তোমার দেখো এটা 0.1 হবে তোমার, এখানে 0.1ই হচ্ছে তোমার কত উত্তর। দেখো নাম্বার 17তে বলা আছে একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর 100 জন লোক চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে। যেহেতু টোটাল লোক ছিল তোমার 500 জন, ঠিক আছে, তার মানে 500 জন, এবং খাবার দিন চেয়েছে, তার মানে দিনটা শেষ লিখতে হবে, এবং এখানে বলছে 20 দিনের খাবার মজুদ ছিল, যেখানে 5 দিন শেষ হয়ে গেছে, তার মানে দিন বাকি থাকবে কত 20 থেকে যদি আমি 5 বাদ দিই, সেক্ষেত্রে দিন বাকি থাকবে 15 দিন। অর্থাৎ 500 জন লোকের খাবার আছে তোমার কত 15 জনের, একজন লোকের কথা যদি চিন্তা করি, সেই খাবারটা অবশ্যই খাইতে সময় বেশি লাগবে, সেই ক্ষেত্রে তোমার কি হবে গুণ হবে। বলছে যে 100 জন লোকের কদিন চলবে, 100 জন লোক যদি চলে যায়, টোটাল লোক ছিল 500 জন, সেখান থেকে যদি তোমার 100 জন চলে যায়, তার লোক থাকবে কত 400 জন, তার মানে আমরা বলতে পারি 400 জন লোকে খাইতে কদিন লাগবে, 400 জন লোকের খাইতে আরো কম দিন লাগবে। 0 0 কাটতে পারি, 0 0 কাটতে পারি, অর্থাৎ এটা হবে তোমার 5 15 হচ্ছে তোমার কত 75, এটা হচ্ছে তোমার কত 4। সেই ক্ষেত্রে আমরা যদি করি তাহলে এখানে যাবে তোমার একবার, থাকবে কত তোমার 35, তার মানে 4 নং 36, 4 আর হচ্ছে তোমার 32, ঠিক আছে, 8 বার গেল, আর এটা হবে তোমার 4 এর হচ্ছে তোমার কত 3, অর্থাৎ 18 সমস্ত 4 এর 3। উত্তর হচ্ছে তোমার কত, উত্তর হচ্ছে তোমার 18 সমস্ত 4 এর 3, এটাই হচ্ছে তোমার উত্তর। তারপর বলা আছে যদি একটি কাজ 9 জন লোক 15 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক কাজ করলে কতদিন লাগবে। দেখো এখানে 9 জন লোক একটি কাজ করতে পারবে 15 দিনে, কারণ আমরা জানি শ্রমিক এবং ইয়া কাজের ক্ষেত্রে সেটা কি হবে গুণ হবে, কি পরিমাণ কাজ 1 অংশ কাজ। পরে বলছে 3 জন লোক, অর্থাৎ আমরা বলতে পারি 9 আর 3 হচ্ছে 12, 12 জন লোক এক দিনে করতে পারবে সেই একই পরিমাণ কাজ। সেক্ষেত্রে আমরা বলতে পারি 3 দিয়ে কাটতে পারি, এটা কাটবে তোমার 4।
তার মানে আমরা বলতে পারি 4x ইজ ইকুয়াল টু 3 15 হচ্ছে তোমার কত 45, অর্থাৎ x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 45 বাই হচ্ছে 4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4 11 44 4, সেক্ষেত্রে হবে তোমার দেখো 4 11 44 না, তার মানে 11 সমস্ত 4 এর 1, এটি হবে তোমার উত্তর। তাহলে উত্তর হচ্ছে তোমার দেখো 11 সমস্ত 4 এর 1, এটি হচ্ছে উত্তর। তারপর বলা আছে, দেখো এখানে বলা আছে x মাইনাস এটা 1 বাই এক্স হবে, x মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 2 হলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের ভ্যালু কত? এটা খুব সহজভাবে যদি আমরা চিন্তা করি, অর্থাৎ এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে তোমার কি কে, এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ এখানে বলছে তোমার এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের ভ্যালু কত। যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, তার মানে আমরা বলতে পারি কে কিউব প্লাস হচ্ছে তোমার 3 কে। এখানে কে এর পরিবর্তে হচ্ছে তোমার 2 কিউব প্লাস 3 ইন্টু হচ্ছে তোমার 2, অর্থাৎ 2 কিউবে বলতে পারি আমরা 8 এবং প্লাস হচ্ছে তোমার 3 দুগুণে 6, সেক্ষেত্রে ভ্যালু পাইলাম আমরা কত 14। এটি হচ্ছে খুব সহজভাবে করা যায়, অ্যান্সার হচ্ছে তোমার কত 14। তারপর নাম্বার 20তে বলা আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইট কি হবে? সেক্ষেত্রে এটা হবে তোমার এ কিউব প্লাস বি কিউব, কারণ আমরা জানি এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে উত্তর হচ্ছে তোমার কত এ এ কিউব প্লাস হচ্ছে তোমার বি কিউব, এটি হবে তোমার কত উত্তর হবে তোমার এ কিউব প্লাস বি কিউব। কসোভোর রাজধানীর নাম কি? কসোভোর এটি ইউরোপের একটি দেশ যার রাজধানীর নাম হচ্ছে প্রিস্টোনা। বাকি যেগুলো দেওয়া আছে, যেমন আমরা যদি তিরানার কথা বলি, তিরানা এটি হচ্ছে তোমার আলবেনিয়ার রাজধানী, আলবেনিয়া, যার রাজধানী হচ্ছে তোমার তিরানা। নিকোসিয়া এটি হচ্ছে তোমার সাইপ্রাসের রাজধানী, সাইপ্রাসের রাজধানীর নাম হচ্ছে নিকোসিয়া। বুদাপেস্ট এটি হচ্ছে তোমার হাঙ্গেরির রাজধানী, হাঙ্গেরি, যার রাজধানী হচ্ছে তোমার বুদাপেস্ট, এবং কসোভোর রাজধানীর নাম হচ্ছে প্রিস্টিনা। ভুটানের আইনসভার নাম কি? ভুটানের আইনসভার নাম হচ্ছে, দেখো এখানে সঠিক উত্তর তো দেওয়া নাই, ভুটানের আইনসভার নাম হচ্ছে তোমার জেংখা। জেংখা হচ্ছে মূলত আসন সংখ্যা হচ্ছে তোমার কত 72টি, জেংখার আসন সংখ্যা হচ্ছে 72টি, এবং এটি হচ্ছে তোমার দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা, সেটি হচ্ছে তোমার কি জেংখা। কে ডেজার্ট ফক্স নামে পরিচিত? ব্রিটিশ সেনানায়ক ফিল্ড মার্শাল রোমেল, তিনি ছিলেন একজন ব্রিটিশ সেনানায়ক, তিনি যে তোমার ডেজার্ট ফক্স নামে পরিচিত, এবং যুদ্ধে অবদানের জন্য তাকে মূলত এই উপাধি দেওয়া হয়েছিল। দেখো এখানে বলছে নদী ছাড়া মহানন্দা কি? নদী ছাড়া মহানন্দা নামে একটি আমের জাত রয়েছে। এই আমের জাতটি মূলত আই বাড়ি BARI, বাংলাদেশ এগ্রিকালচার রাইস রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত উন্নত জাতের একটি আম হচ্ছে তোমার মহানন্দা। বাংলাদেশের মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটি? মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, তার নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন। রংধনু 7টি রঙের মধ্যে মধ্যম রং কোনটি? মধ্যম রং হচ্ছে সবুজ। আমরা এটা খুব সহজে এইভাবে চিন্তা করতে পারি, বেনি আ সহ কলা। সেক্ষেত্রে যদি আমরা এটাকে ভাঙি, দেখো বেতে হচ্ছে তোমার কি বেগুনি, যেটা আমরা তোমার প্রথম রং হিসেবে জানি, বেগুনি দন্তনরসিকার, আচ্ছা বেগুনি। তারপর হচ্ছে তোমার নীল 1 2 3 4, দেখো আসমানি সবুজ, এটা হচ্ছে তোমার কি সবুজ, তার আগে আছে 3টা, পরে হচ্ছে 3টা, হলুদ কমলা লাল, তার মানে মধ্যম রং হচ্ছে তোমার কি সবুজ। কোনটি চৌম্বক পদার্থ? এখানে চৌম্বক পদার্থ মানে হচ্ছে তোমার এখানে দেখো কোবাল্ট, এটি হচ্ছে তোমার চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ মানে জিনিসটা হচ্ছে যে পদার্থকে চৌম্বকে পরিণত করা যায়, অর্থাৎ চৌম্বক আকর্ষণ, মানে যে পদার্থ চৌম্বক কি করে আকর্ষণ করে তাকে বলা হয় চৌম্বক পদার্থ। যে সর্বোচ্চ শক্তির সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে, সর্বোচ্চ বলতে 105 ডেসিবেল উপরে শব্দ হলে সে মানুষ বধির হতে পারে। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় মূলত টেলিমেডিসিন। কম্পিউটারের প্রথম প্রোগ্রাম কোনটি? কম্পিউটারের প্রথম প্রোগ্রাম এটি হচ্ছে আডা, আডা হচ্ছে প্রথম প্রোগ্রামিং। এখানে সঠিক উত্তর দেওয়া নাই। এই আডা যে প্রোগ্রামিংটা, সেই প্রোগ্রামিংটা প্রথম আবিষ্কার করেছিলেন বা প্রথম তৈরি করেছিলেন
ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা লেডি অগাস্টা। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হাইল হাওর এটি মূলত মৌলভীবাজার জেলায় অবস্থিত এবং বর্ষাকালে এটি মূলত 14,000 হেক্টর পর্যন্ত বিস্তৃত হতে পারে। এবং স্পেশালি মৌলভীবাজার যে হাইল হাওর এটি তোমার এলাকার যে স্থানীয় লোকজন আছে তারা লতা পাতার হাওর নামে পরিচিত, অর্থাৎ স্থানীয় লোকজনের কাছে এটি লতা পাতার হাওর নামে পরিচিত। শহীদ আসাদ দিবস কবে পালিত হয়? শহীদ আসাদ দিবস এটি পালিত হয় মূলত 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস পালিত হয়। এবং আরেকটি খুব মজার ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন এই আসাদ। এবং শহীদ আসাদ 1969 সালে 20 জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন এবং 1969 সালে তখন ছিল গণ অভ্যুত্থানের জন্য 20 জানুয়ারি শহীদ আসাদ শহীদ হয়েছিলেন। সুলতানি আমলে বাংলার রাজধানী কি ছিল? সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল, এটি হচ্ছে তোমার গৌড়। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল, হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? বিশ্বের দুটি মহাদেশে অবস্থিত নগর হচ্ছে ইস্তাম্বুল, যেটি হচ্ছে তোমার এশিয়া এবং ইউরোপ এই দুইটা মহাদেশের মাঝখানে অবস্থিত। এবং ইস্তাম্বুল হচ্ছে মূলত তুরস্কের বাণিজ্যিক রাজধানী। শাহনামা কোন ভাষায় রচিত? শাহনামা এটি মূলত ফার্সি ভাষা রচিত। শাহনামা হচ্ছে সুলতান মাহমুদ শাহের সভাকবি ছিলেন ফেরদৌসির বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে তোমার শাহনামা। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী এটি মূলত পতিত হয়েছে তোমার পদ্মায়। এটা হচ্ছে তোমার চাঁদপুরের নিকট গোয়ালন্দ ঘাটে পতিত হয়েছে, পরে আবার পদ্মা নাম ধারণ করেছে, অর্থাৎ এখানে মিলিত হয়েছে, এটা হচ্ছে তোমার গোয়ালন্দে মিলিত হয়েছে পদ্মার এখানে, পরে পদ্মা নামে প্রবাহিত হয়ে তারপরে আবার যমুনার সাথে মিলিত হয়ে যমুনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক রেখা কল্পনা করা হয় তার নাম কি? বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক রেখা কল্পনা করা হয় তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এবং এটি হচ্ছে তোমার 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ যে রেখা সেটি হচ্ছে তোমার কি কর্কট ক্রান্তি রেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণে যেটা সেটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। এবং বাংলাদেশের উপর দিয়ে এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা চলে গিয়েছে, যেটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার এটি হচ্ছে সীতাকোট বিহার। সীতাকোট বিহার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক কি হয়? বেশি হয়।